হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা চমৎকার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটার নাম হচ্ছে থাকডালি। 2022-এ রিলিজ হয়েছে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার ওয়াইফ কি কি করতে পারে সেটাই মুভিতে দেখতে পারবেন। তাই বেশি কথা না বলে চলুন মুভির এক্সপ্লেনেশন দেখে ফেলা যাক। মুভির শুরুতেই আমরা পুলিশ স্টেশন দেখতে পাই। এইটা আসলে কমিশনারের কার্যালয় ছিল। তো কমিশনারের ডাকার কারণে এখানে ইন্সপেক্টর চালাপতি কমিশনারের সাথে দেখা করতে আসে। তো এরপর কমিশনার চালাপতিকে বসিয়ে বলছিল, এই সময় আমাদের শহরে স্মাগলিং সবচেয়ে বড় সমস্যা। নেশার দ্রব্য অনেক ছড়িয়ে পড়েছে। আর আমি গাঁজার কথা বলছি না, ড্রাগসের কথা বলছি। আমরা ড্রাগস সাপ্লাই করা ক্রিমিনালদের তো ধরে ফেলেছি, তারা এখন জেল হাজতেও আছে, কিন্তু এখনো পর্যন্ত পুরো শহরে ড্রাগস সাপ্লাই হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে এসব থামানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে। এসব শুনে চালাপতি বলছিল, স্যার আমার একটা ইনফরমার ওই সাপ্লায়ারদের ধরার কাজে লেগেই আছে, আর আমি জানতে পেরেছি খুব শীঘ্রই সে আমাকে ভালো একটা খবর দেবে। তখনই আমরা ওই সাপ্লায়ারকে হাতে নাতে ধরবো। তো এখানে আমরা বুঝতে পারি, একদিকে পুলিশ ড্রাগস সাপ্লায়ারদের ধরার জন্য মাস্টার প্ল্যান করছিল, আর অন্যদিকে মাইকেল নামের এক ড্রাগস ডিস্ট্রিবিউটর তার ড্রাগস পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তো এখানে এই মাইকেল জানতে পেরে গিয়েছিল তার গ্যাংয়ে একটা বেইমান আছে, যে কিনা পুলিশকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তাই মাইকেল তার লোকেদের সামনেই একজন লোককে ওই বেইমান মনে করে মেরেই ফেলে। কিন্তু সত্যি বলতে এটা ওই ইনফরমার ছিলই না। মাইকেল খুবই ডেঞ্জারাস খুনি ছিল। যাই হোক, অন্যদিকে আমরা আবারও চালাপতিকে দেখতে পাই। এই মুহূর্তে তার কাছে তার ওই ইনফরমার ছিল, যে কিনা আসলে মাইকেলের ট্রাক ড্রাইভার ছিল। তো চালাপতি এই ড্রাইভারের সামনেই তার দুই সঙ্গীকে মেরে ফেলে। এটা দেখে ড্রাইভার খুব ভয় পেয়ে যায়। চালাপতিকে বলতে থাকে, স্যার আমাকে মারবেন না প্লিজ, আমি আপনাকে খুব শীঘ্রই ভালো একটা ইনফরমেশন দিচ্ছি। এবার আপনি হাতে নাতে ওই মাইকেলকে ধরতে পারবেন, আপনি শুধু আপনার মোবাইলটা অন রাখবেন। চালাপতিও বলে দেয়, এবার যদি তোর ইনফরমেশন ভুল হয় তাহলে আমি তোকে মেরেই ফেলবো। এর পরের সিনে আমাদের ঈশ্বর নামের একটা ছেলেকে দেখানো হয়। আসলে ঈশ্বরের বাড়িতে একটা মেয়ের লাশ পড়ে রয়েছিল। এই লাশ দেখে ঈশ্বর রুমে ঢুকে আশেপাশের পড়ে থাকা সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে থাকে, আর সব মোছা শেষে পুলিশকেও ফোন করে দেয়। বলতে থাকে, আমার ঘরে একটা মেয়ের লাশ পড়ে আছে, আপনারা আমার বাড়িতে জলদি আসুন। এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়েটা কে, আর কেনই বা ঈশ্বরের বাড়িতে মরে পড়ে আছে? কেই বা তাকে মেরেছে? এগুলো আমরা কিছুটা সামনে গেলেই বুঝতে পারবো। তো ঈশ্বরের বাড়িতে ইন্সপেক্টর রাজা এসে এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তখনই রাজার মোবাইলে চালাপতির ফোন আসে। তো ফোন রিসিভ করে রাজা তাকে এই কেসের ব্যাপারে বলতে থাকে যে, স্যার লাশটা তো ঘরের ভেতরেই আছে, কিন্তু লাশের আশেপাশে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা শুনে চালাপতি বলে, তুমি লাশের ছবি আর অ্যাড্রেস আমাকে পাঠাও। তখন তো রাজা তাই করে, কিন্তু চালাপতি এই মৃত মেয়েটার ছবি দেখে পুরোপুরি শকড হয়ে যায়, আর দ্রুত রাজাকে ফোন করে বলতে থাকে, এটা নিশ্চিত একটা মার্ডার কেস, কিন্তু তুমি সাসপেক্টকে নিয়ে পুলিশ স্টেশন যাবে না, তাকে নিয়ে আমার কাছে আসো, আমরা দুজন তাকে জিজ্ঞাসাবাদ করব। তুমি তাকে নিয়ে হাইওয়ের এখানে ধাবাতে চলে আসো। এরপর চালাপতি ধাবাতে যায়, আর তার কিছুক্ষণ পর রাজাও ঈশ্বরকে নিয়ে ওই ধাবাতে পৌঁছে যায়। রাজা চালাপতিকে বলছিল, স্যার এই ছেলেকে দেখে তো খুনি মনে হচ্ছে না। কিন্তু চালাপতি ঈশ্বরকে জিজ্ঞেস করছিল, আমাকে সত্যি করে বলো তুমি ওই মেয়ের সাথে কোথায় দেখা করেছো, কিভাবে তার সাথে তোমার পরিচয়, আর সাবধান মিথ্যা বলার চেষ্টা করবে না। তখন ঈশ্বর তার কাহিনী শোনাতে শুরু করে। তো আমরা দেখতে পাই ঈশ্বর একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। এখানে তার ভালোই নামডাক ছিল, কিন্তু একদিন বিকেলে ঈশ্বর দেখতে পায় তার বন্ধু অবিনাশ বারে বসে মদ খাচ্ছিল। তাই ঈশ্বর তার আরেক বন্ধুকে নিয়ে অবিনাশের কাছে যায়। অবিনাশকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে। তখন অবিনাশ বলছিল তার নাকি গোপন সমস্যা রয়েছে। আসলে গত রাতে অবিনাশ তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার বাড়িতে এসেছিল, কিন্তু তার সাথে বেচারা কিছুই করতে পারেনি। তাই এই মুহূর্তে কান্না করতে করতে বারে বসে মদ খাচ্ছিল। এই সমস্যার কথা শোনার পরই ঈশ্বর আর তার বন্ধু অবিনাশকে নিয়ে এক ডাক্তারের কাছে যায়। তো এই ডাক্তার অবিনাশকে চেক আপ করে একটা হাই ডোজের ওষুধ দিয়ে দেয়। তাই এরপর অবিনাশ তার বাড়িতে গেলে আবার একটা কল গার্লকে নিয়ে আসে,
কিন্তু শকিং বিষয় হচ্ছে এই ঔষধ খাওয়ার পরেও অবিনাশ কিছুই করতে পারে না। তাই পরের দিন তারা তিনজন আবারও ওই ডাক্তারের কাছে যায়। আজকে ডাক্তার তাদেরকে বলছিল, আমি তো অবিনাশকে হাই ডোজের ওষুধ দিয়েছিলাম, কিন্তু তবুও তো কাজ করলো না। তাহলে তার সমস্যাটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। আমি তোমাদের একটা অ্যাড্রেস দিচ্ছি, এই নাও, এটা হচ্ছে প্যারাডাইজ আশ্রম। অবিনাশের মতো রোগীদের জন্য ওই আশ্রমটা স্বর্গের মতো, তোমরা তাকে সেখানে নিয়ে যাও। তো এই কথা শুনতেই তারা তিনজন প্যারাডাইস আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর আশ্রমে পৌঁছাতেই তাদের হাত থেকে সবার মোবাইল নিয়ে নেওয়া হয়। এরপর এই প্যারাডাইজে আমরা এখানকার বাবাকে দেখতে পাই। আর তার বক্তব্য শোনার জন্য এখানে অনেক মানুষের ভিড় জমে গিয়েছিল। তো লোকটা এখানে তার বক্তব্যে বলছিল, এই আশ্রমে আপনাদের সবাইকে নিজের মধ্য থেকে মুক্তি দিতে হবে, আপনাদের চেহারার মুখোশ খুলে ফেলতে হবে। মানে যতক্ষণ আপনারা এই আশ্রমে আছেন ততক্ষণ শুধু এনজয়ই করতে থাকবেন। এরপর এই বাবা সবাইকে ছোট্ট একটা গ্লাসে করে একটা ঔষধ খেতে দেয়। তো এই ঔষধ খাওয়ার পর আবারও সবাই এক জায়গায় জড়ো হয়। তো এখানে বাবার আশ্রমে কাজ করা একটা মেয়ে লেজি তাদের সামনে আসে। লেজি সবার হাতে চোখ বাঁধার কাপড় দিয়ে বলছিল, এই কাপড় আপনাদের চোখে বাঁধার পর সবাই র্যান্ডমলি নিজের পার্টনার খুঁজে নেবেন। আর যতক্ষণ আপনারা এই আশ্রমে আছেন ততক্ষণ আপনি আপনার পার্টনারের সাথে যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু আবার এটাও মনে রাখবেন, আপনারা কেউ কারোর সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারবেন না। এমনকি আশ্রমের বাইরে যাওয়ার পরেও কেউ তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। এরপর সবাই তাদের চোখে কাপড় বেঁধে নিজের পার্টনার খুঁজে নিতে থাকে। তো এখানে লেজি ঈশ্বরকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছিল, তাই সে ইচ্ছা করেই ঈশ্বরের কাছে চলে যায়, মানে তার পার্টনার বানিয়ে নেয়। আর এখন থেকে যতক্ষণ তারা এই প্যারাডাইজে থাকবে ততক্ষণ মন ইচ্ছা মতো রোমান্স করতে থাকবে। যাই হোক, এরপর ঈশ্বর তার বন্ধুদের নিয়ে আশ্রম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন লেজি আবারও ঈশ্বরের কাছে আসে, বলতে থাকে, এখন কিন্তু তুমি দ্বিতীয়বার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। আর এখান থেকেই আবার আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। এখানে ইন্সপেক্টর চালাপতিকে পুলিশ স্টেশন থেকে এক অফিসার ফোন করে বলতে থাকে, স্যার, আজকে আমরা ডি গ্যাংকে কোর্টে নিয়ে যাচ্ছি, তাই একটা পেপারে আমাদের আপনার সাইন দরকার। তখন চালাপতি এই ইন্সপেক্টরকেও ওই ধাবার অ্যাড্রেস দিয়ে দেয় যে সে ওইখানে আছে, সাইন নিয়ে যাও। এরপর আমাদের ওই জেলখানায় বন্দি ডি গ্যাং এর কয়েদিদের দেখানো হচ্ছিল, যাদের কিনা চালাপতি অ্যারেস্ট করেছিল। আসলে এখানে আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছিল যে চালাপতি এই কয়েদিদের অনেক বছর ধরে কিভাবে টর্চার করে আসছিল, যেমন নখ তুলে ফেলা, গরম পানি দেওয়া, আরো নানাভাবে। তাই এই কয়েদিগুলো বহু বছর ধরে চালাপতিকে নিজের হাতে খুন করার জন্য অপেক্ষা করছিল। তো এই ডি গ্যাং এর 7টা গুন্ডা ছিল, আর আজকে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। কেউ কেউ তো এই জাহান্নাম থেকে বের হতে চাইছিল, কিন্তু একজন বলছিল, আমরা ওই অফিসারকে না মারা পর্যন্ত কোথাও যাব না। এরপর পুলিশ কিছুক্ষণ পর তাদের বের করে কোর্টে নিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই, সেও এই মুহূর্তে তার 5 কোটি টাকা ড্রাগস সাপ্লাইয়ের জন্য তৈরি করছিল। তখন মাইকেলের কাছে ওই ড্রাইভার আসে। মাইকেল আবারও ড্রাইভারকে ভয় দেখাতে থাকে। তখন ড্রাইভারও বলছিল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমি কোনো ভুল করব না, আপনার মাল জায়গা মতো পৌঁছেই দেব। কিন্তু আমরা দেখতে পাই ড্রাইভার এখান থেকে উঠে চালাপতিকে ইনফর্ম করতে থাকে যে গাড়ি এখান থেকে বের হওয়া মাত্রই আপনি খবর পেয়ে যাবেন। অন্যদিকে ধাবাতে বসে চালাপতি আবারও ঈশ্বরকে বলছিল, তুমি থামলে কেন, তুমি তোমার কাহিনী কন্টিনিউ করো। তো এরপর আমরা দেখতে পাই আশ্রম থেকে বাড়িতে ফিরতেই ঈশ্বরের মা গ্রাম থেকে ঈশ্বরকে ফোন করে আর বলে, দ্রুত তুমি গ্রামে আসো। এরপর ঈশ্বর দেরি না করে তাড়াতাড়ি গ্রামে চলে যায়। আর এখানে সে জানতে পারে আসলে তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য এখানে ডেকে এনেছে। ঈশ্বর প্রথমে তো এই বিয়ে করার জন্য রাজি ছিল না, কিন্তু তার ফ্যামিলির সবাই তাকে ফোর্স করতে থাকে। ঈশ্বরকে দেবী নামের একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে, আর দেবী ছোট থেকেই ঈশ্বরকে অনেক ভালোবাসতো। এরপর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই দেবীর সাথে ঈশ্বরের বিয়ে হয়ে যায়। এরপর বিয়ের কিছুদিনের মধ্যেই ঈশ্বর আবারও দেবীকে নিয়ে শহরে এসে পড়ে। এখানে দেবী ঈশ্বরকে বলছিল, আমি আপনাকে ছোট থেকেই অনেক পছন্দ করতাম, আর আজকে আপনাকে নিজের করে পেলাম। এখানে আমরা দেখতে পাই
ঈশ্বর আর দেবী এভাবেই দিন ভালো যাচ্ছিল। ঈশ্বর যখন অফিসে যায় তখন তার বন্ধুরা তাকে তার বিয়ের জন্য পার্টি দিতে বলছিল, তাই ঈশ্বর একদিন তার বাড়িতে একটা পার্টিরও আয়োজন করে। এখন এই পার্টিতেই একটা গেস্ট আসে যাকে ঈশ্বর ইনভাইটও করেনি। আর ওইটা কে ছিল জানেন? এটা হচ্ছে লেজি। লেজি এখানে মডেল ড্রেস পরে এসে উপস্থিত হয়ে রয়েছিল আর ঈশ্বরের ওয়াইফ দেবের সামনে এসে বলছিল সে নাকি ঈশ্বরের কলেজের বন্ধু। ঈশ্বর তো তাকে দেখে এখানে খুবই ঘাবড়ে যায়, এমনকি তার বন্ধুরাও। ঈশ্বর লেজিকে একা অন্য জায়গায় নিয়ে যায় আর বলতে থাকে, তুমি না বলেছিলে যেগুলো প্যারাডাইজে হবে সেগুলো সেখানেই থাকবে, তাহলে তুমি এখানে কেন এসেছো? তখন লেজি ঈশ্বরকে টাচ করে বলতে থাকে, আমি তোমাকে ভুলতে পারছি না, তাই এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। তোমার বিয়ে হয়েছে নাকি হয়নি এতে আমার কিচ্ছু যায় আসে না। এসব বলে লেজি ঈশ্বরকে কিসও করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই দেবী ঈশ্বরকে খুঁজতে খুঁজতে এখানেও এসে পড়ে, কিন্তু ততক্ষণে লেজি ঈশ্বরকে ছেড়ে দিয়েছিল। তো দেবীকে দেখার পর ঈশ্বর তাকে বলছিল লেজি সিগারেট খেতে চাইছিল, তাই আমি তাকে পাবলিক প্লেসে না রেখে সাইডে নিয়ে এসেছি। এরপর এখান থেকে আবারও আমাদের বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখতে পাই পুলিশ ডি গ্যাংকে কোর্টের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা তো এখান থেকে পালানোর প্ল্যান করছিল। তাই মাঝ রাস্তায় এই ডি গ্যাংয়ের লোকেরা পুলিশের সাথেই লড়াই করতে শুরু করে দেয় গাড়ির ভেতরেই। তো ফাইনালি তারা এই পুলিশ অফিসারদের অনেক মারতে থাকে আর একটা পর্যায়ে মেইন অফিসারকে জিজ্ঞেস করে চালাপতি কোথায়। তখন অফিসার তো আধা মরা ছিল, তাই ভয়ে চালাপতির অ্যাড্রেস দিয়ে দেয় যে সে এখান থেকে আরো 10 কিলোমিটার দূরের একটা ধাবাতে আছে আর আমাদের সবার জন্যই অপেক্ষা করছে। এটা শুনতেই গুন্ডা ওই পুলিশ অফিসারকেও মেরে ফেলে আর চালাপতির কাছে যাওয়ার জন্য সবাই পায়ে হেঁটেই যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই মাইকেলের গ্যাংয়ের ওই ড্রাইভার ড্রাগসে ভরা ট্রাক নিয়ে রওনা হয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার কিছুক্ষণ আগেই সে চালাপতিকে ফোন করে দেয়, বলতে থাকে, স্যার আমি গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি, হাইওয়েতে আছি আর আপনার ওই ধাওয়াতে আসছি, আপনি তৈরি থাকবেন। এরপর চালাপতি ফোন রেখে আবারও ঈশ্বরের কাছে আসে আর তাকে নিজের কাহিনী আবারও শুরু করতে বলে। তো ঈশ্বর বলছিল সেদিন পার্টি শেষ হওয়ার পর লেজি তার বাড়িতেই থেকে গিয়েছিল। তো সকালবেলা তারা তিনজন একসাথে বসেই খাবার খাচ্ছিল। তো এখানে দেবী লিজাকে জিজ্ঞেস করছিল, তুমি কোথায় থাকছো এখন? লেজি বলে, আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, তাই একটা হোটেলে থাকছি। কিন্তু দেবী তাকে বলছিল, তুমি তো ঈশ্বরের বন্ধু, তাহলে তোমাকে হোটেলে থাকতে হবে কেন? আমাদের এখানেই থাকো, যতদিন থাকবে ততদিন আমরা তোমাকে দেখে রাখবো। এখন বিষয়টা হচ্ছে লেজি তো এটাই চাইছিল, তাই লেজিকে একবার বলাতেই সে তাদের সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এগুলো শুনে ঈশ্বরের অবস্থা 12টা বেজে যাচ্ছিল। সে ভাবছিল দেবী যদি জানতে পারে ওই প্যারাডাইজে আমার সাথে লেজির কি হয়েছিল, তাহলে তো দেবী কখনো আমাকে মাফ করবে না। এসব ভেবে ঈশ্বর লেজিকে চুপচাপ এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু লেজি তখনই তার মোবাইল বের করে ঈশ্বরকে একটা ভিডিও দেখাতে থাকে। আর এই ভিডিওতে দেখা যাচ্ছিল ঈশ্বর আর লেজি প্যারাডাইজে রোমান্স করছিল, মানে ওই প্যারাডাইজের সব ঘটনা লেজি ভিডিও করে নিয়েছিল। এখানে লেজি দেবীকেও বলছিল, দেবী তুমি কি ভিডিও দেখবে? তখন সে মোবাইলটা ঘুরিয়ে দেয় আর দেবীকেও ভিডিও দেখাতে থাকে, কিন্তু পরে আমরা বুঝতে পারি লেজি ভিডিওটা চেঞ্জ করে দিয়েছিল। এরপর বাইরে গিয়ে লেজি ঈশ্বরকে বলছিল, এবার তুমি ডিসিশন নাও, তুমি কি আমার সাথে একটা রাত কাটাবে নাকি আমি দেবীকে এই ভিডিও দেখিয়ে দেব। মানে এখন লেজি ঈশ্বরকে ব্ল্যাকমেল করছিল, তাই ঈশ্বর সারাক্ষণই ভয় পেয়ে থাকতো। এদিকে পরের দিন দেবী লেজিকে নিয়ে শপিংও করতে যায় আর আমরা দেখতে পাই তারা দুজন একসাথে খুবই খুশি ছিল। তো এভাবে দেখতে দেখতে অনেক দিন চলে যায়, কিন্তু একদিন যখন ঈশ্বর তার অফিসে বসে কাজ করছিল তখন লেজি তাকে ফোন করে বলছিল, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার চেক আপ করার জন্য আমি হাসপাতালে এসেছি। কিন্তু এটা শুনে তো ঈশ্বর পুরোপুরি শকড হয়ে যায় আর দৌড়ে হসপিটালে যায়, কিন্তু এখানে আসার পর সে জানতে পারে লেজি তাকে মিথ্যা কথা বলেছে। আসলে সে দেবীকে চেক আপ করার জন্য নিয়ে এসেছে, দেবী প্রেগনেন্ট ছিল। এখন দেবীর প্রেগনেন্সির কথা শুনে ঈশ্বর তো অনেক খুশি হয়ে যায় আর সন্ধ্যায় তারা বাড়িতে চলে আসে।
কিন্তু এবার ঈশ্বর দেবীকে সব সত্য বলে দিতে চায়। এখানে ঈশ্বর দেবীকে বলছিল, আমার একটা বন্ধু আছে যার কিনা বিয়ের আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ব্রেকআপও হয়ে গিয়েছিল। এখন যখন আমার বন্ধুর ওয়াইফ এ ব্যাপারে জানতে পেরেছে, তখন তার ওয়াইফ তার সাথে ঝগড়া করছে। তো এখন তুমি আমাকে বলো, এই মামলায় আমি তাকে কি সাহায্য করতে পারি? তখন দেবী বলছিল, এমনটা তো হতেই থাকে, কোনো ছেলে বিয়ের আগে অনেক মেয়ের সাথে সম্পর্কে থাকতে পারে, কিন্তু এতে কিছু যায় আসে না। তবে বিয়ের পর ওই পুরুষকে তার ওয়াইফের প্রতি বিশ্বাস ধরে রাখতে হয়। এই কথা শুনে ঈশ্বর অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তার মধ্যে দেবীর জন্য আরো বেশি ভালোবাসা জন্মে ওঠে। এরপর ঈশ্বর লেজির রুমে যায় আর গিয়ে লেজিকে বলতে থাকে, কালকে সকালের মধ্যে তুমি যদি এখান থেকে না যাও, তাহলে আমি নিজে দেবীকে সব বলে দেব। তখন দেখবে দেবী তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে। এখন এখানে আমরা জানতে পারি লেজি আসলে তাদের দুজনের কথাই শুনে ফেলেছিল আর ঈশ্বরকে বলছিল, ওই দিন আশ্রমে তোমরা যেই ঔষধ খেয়েছিলে সেটা আসলে কোনো ঔষধ ছিল না, ওইটা ছিল ড্রাগস, যেটা কিনা বেচা বা খাওয়া সবকিছুই বেআইনি। তাই তোমার যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে তুমি নিজেও ধরা খেয়ে যাবে। এজন্য তুমি যদি আমার কথা না শোনো তাহলে জেলে যাওয়ার জন্য তৈরি থেকো। এরপর আমাদের আবার বর্তমানে নিয়ে আসা হয়। এখানে কমিশনারও খবর পেয়ে যায় যে ওই ডি গ্যাংয়ের লোকেরা কোর্টে যাওয়ার সময় পুলিশদেরকে মেরে মাঝ রাস্তায় পালিয়েছে। তাই কমিশনার তখনই পুরো পুলিশ ফোর্সকে অ্যালার্ট করে দেয় আর ডি গ্যাংকে ধরে আনার জন্য বলে। অন্যদিকে মাইকেলের যে ড্রাগ সাপ্লাই করছিল ড্রাইভারটা আছে না, সে এই মুহূর্তে হাইওয়েতেই গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় ডি গ্যাংয়ের ওই মহিলাটা একজন লোককে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল। তো ওই ড্রাইভার তার সাথে ফ্লার্টিং করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ডি গ্যাংয়ের লোকেরা তার ট্রাক থামিয়ে দেয়, তাকে ধমকি দিতে শুরু করে আর তাকে হাইওয়েতে থাকা ওই ধাবাতে নিয়ে যেতে বলে। তারা সবাই ওই ড্রাইভারের এক সঙ্গীকে একেবারেই মেরে ফেলে। তাই বেচারা ভয় পেয়ে সবাইকে গাড়িতে করে ধাবার দিকে নিয়ে যেতে থাকে। একটা পর্যায়ে এই ড্রাইভার চালাপতিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এই গুন্ডাগুলো তার মোবাইলটা ঢিল মেরে বাইরে ফেলে দেয়। এদিকে মাইকেলও জানতে পেরে যায় যে তার 5 কোটি টাকার ড্রাগস আবারও ধোকায় পড়েছে, কেউ তাকে বারবার ধোকা দিচ্ছে। তাই এবার মাইকেল তার গ্যাং নিয়ে আবার ওই ধোকাবাজকে ধরার জন্য বের হয়ে পড়ে, মানে তার ট্রাক খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে এই সব কিছু থেকে অজানা চালাপতি আর রাজা ঈশ্বরের কাছ থেকে তার বাকি কাহিনী শুনতে চাইছিল। তখন ঈশ্বর বলছিল, আসলে যেদিন মার্ডার হয়েছে সেদিন দেবী তার কাপড় চোপড় গোছাচ্ছিল আর আমাকে বলছিল সে নাকি 2 দিনের জন্য গ্রামে যাচ্ছে, তাই আমাকে রেল স্টেশন পৌঁছে দিয়ে আসার জন্য বলেছে। তো আমি দেবীকে নিয়ে রেল স্টেশনে যাই, কোনোভাবে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বিদায় করে দেই। কিন্তু যখন আবার আমার বাড়িতে আসি তখন আমি বাড়িতে লেজির লাশ দেখতে পাই। হতে পারে সে আত্মহত্যা করেছে। এই অবস্থা দেখেই আমি তখনই পুলিশকে ফোন করে দেই আর এরপরই আমি আপনাদের এখানে। এখন চালাপতি আর রাজা দুজনের একজনও এই আত্মহত্যার বিষয়টা একদমই মানতে পারছিল না। আর যখনই তারা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করবে তখনই কমিশনার চালাপতিকে ফোন করে, জানিয়ে দেয় ডি গ্যাং পুলিশ অফিসারদের মেরে পালিয়েছে, আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি, তুমিও সাবধানে থেকো। কিন্তু তখনই ওই ড্রাইভার গুন্ডাগুলোকে ধাওয়াতে নিয়ে আসে। ড্রাইভার বের হয়ে জোরে চেঁচিয়ে বলছিল, স্যার এই লোকগুলো আমাকে মারতে মারতে এখানে নিয়ে এসেছে আর তারা নাকি আপনাকে মেরে ফেলবে। এরপর চালাপতি এই গুন্ডাদের দেখে তার পুরনো সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে, মানে এই গুন্ডাগুলো আগে মানুষের উপর কতটা নৃশংসভাবে অত্যাচার করত। এজন্যই চালাপতি তাদেরকে ধরে চরম শিক্ষা দিয়েছিল। তখনই রাজা বন্দুক বের করে, কিন্তু চালাপতি বলছিল কোনো দরকার নেই, তাদের উপর একটা গুলিও খরচ করবে না, আমি এগুলো সবকটাকে নিজের হাতে খুন করব। তখনই ওই গুন্ডাগুলো চালাপতির উপর অ্যাটাক করে দেয় আর চালাপতিও সবকটাকে মারতে শুরু করে। এখানকার মায়েরগুলো দেখলে আপনি নিজেও ভমিটিং করে দিবেন, মানে খুবই রক্তাক্ত খেলা হয়। অনেকক্ষণ এই ধাবাতে মারামারি করার পর এই গুন্ডাগুলো একটা পর্যায়ে চালাপতিকে আটকেই ফেলে আর যখনই একেবারে মেরে ফেলতে যায় তখনই এখানে ঈশ্বর এসে তাকে বাঁচিয়ে ফেলে। এদিকে ওই মাইকেলও তার ট্রাকের কাছে এসে পড়ে, কিন্তু তাকে থামানোর জন্য রাজা তার সাথে গোলাগুলি শুরু করে দেয়।
এরপর এখানে আরো অনেকক্ষণ ফাইটিং হওয়ার পর ফাইনালি চালাপতি ওই বাকি সব গুন্ডাদের মেরে ফেলে আর রাজা ও মাইকেলকে মেরে ফেলে। মানে এই গুন্ডাগুলোর চ্যাপ্টার এখানেই শেষ করে দেয়। চালাপতি, রাজা আর ঈশ্বর তিনজনই জয়ী হয়। আর তখনই এখানে কমিশনারও তার ফোর্স নিয়ে আসে। চালাপতি কমিশনারকে দেখে বলছিল, আমি খুবই দুঃখিত স্যার, কাউকেই জীবিত ধরতে পারলাম না। তখন কমিশনারও তার এই অবস্থা থেকে সব বুঝে যায় আর বলে, কোনো ব্যাপার না, তুমি আগে নিজে হাসপাতাল যাও। এরপর তারা দুজন চালাপতিকে ধরে হাসপাতাল নিয়ে যাচ্ছিল। তখন চালাপতি ঈশ্বরকে বলছিল, আমি তো ভেবেছিলাম এই ফাইটিংয়ে অযথায় তুমি মরে যাবে, কিন্তু তুমি তো আমাকেই বাঁচিয়ে ফেললে। এখন এত কিছু হয়ে যাওয়ার পরও লেজি মার্ডার কেস এখনো চলছিল, কারণ এটার তো আসামি খুঁজে পাওয়া যায়নি। তাই কিছুদিন পর চালাপতি সুস্থ হলে আবারও ঈশ্বরকে তার ক্যাবিনে ডেকে আনা হয়। এরপর এখানে রাজা আর চালাপতি বলছিল, আজকে তুমি সত্যি করে বলো তো সেদিন কি হয়েছিল, কারণ আমরা তো জানি তুমি কিছুটা মিথ্যা বলছো। তখন ঈশ্বর তাকে বলছিল, আসলে সেদিন দেবীকে রেল স্টেশনে গাড়িতে বসিয়ে দিয়ে আমি আবার অফিসে চলে গিয়েছিলাম, কিন্তু তখনই লেজির মোবাইল থেকে আমার মোবাইলে ফোন আসে, তাও ভিডিও কল। আমি ফোন রিসিভ করতেই দেখতে পাই লেজি আমার ওয়াইফ দেবীর শাড়ি পরে আমাকে সিডিউস করার চেষ্টা করছিল, যে দেখো আমি শাড়ি পরে আছি, জলদি বাড়িতে চলে আসো, তোমার ইচ্ছা মতোই আমি সেজে গেছি। কিন্তু তখনই ওই ভিডিও কলেই দেখা যাচ্ছিল দেবী বাড়িতে ফিরে এসেছে। সে লেজিকে বলছিল, তোমার কি মনে হয় আমি গ্রামে চলে গেছি? না, আমি পরের স্টেশনেই নেমে গেছি। গ্রামের বাড়িতে যাওয়া তো আমার শুধু একটা প্ল্যান ছিল। আমি ওই দিন পার্টিতেই তোমাকে আমার ঈশ্বরকে ব্ল্যাকমেল করতে দেখে ফেলেছিলাম। তোমার কি মনে হয় আসলে আমি ইচ্ছা করেই তোমাকে আমার বাড়িতে রেখেছিলাম, যেন তুমি আমার আর ঈশ্বরের ভালোবাসা দেখে নিজের ইচ্ছায় চুপচাপ বাড়ি থেকে চলে যাও? কিন্তু না, তুমি এমনটা করছো না। ঈশ্বর তোমার থেকে দূরে যেতে চায়, কিন্তু তুমি আমার ঈশ্বরকে ব্ল্যাকমেলি করে যাচ্ছ। তাই আমি আজকে তোমাকে মেরে ফেলার জন্য এখানে এসেছি। এদিকে ঈশ্বর ভিডিও কলে সব দেখছিল আর দেবীকে থামানোর জন্য অফিস থেকে বেরো হয়ে পড়েছিল। কিন্তু এদিকে লেজি দেবীকে বলছিল, বাহ, চমৎকার প্ল্যান, কিন্তু এখন তুমি যেহেতু এসে পড়েছো, তাহলে নিজের চোখের সামনে দেখবে তোমার স্বামী কিভাবে আমার সাথে থাকতে চায়। কিন্তু এটা শুনে দেবী বলে, আমি ছোট থেকে ঈশ্বরকে সারা জীবনের জন্য আমার করতে চাইছি, আর তুই আমার সেই স্বপ্ন নষ্ট করে দিবি? এটা বলেই দেবী লেজিকে ওপরের তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর তখন লেজি নিচে পড়ে এখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর যখন ঈশ্বর বাড়িতে পৌঁছায়, ততক্ষণে দেবী বাড়ি থেকে বের হয়ে পড়েছিল। মানে সে তার প্ল্যান মোতাবেক গ্রামের বাড়িতে চলে যায়। এদিকে বাড়িতে লেজির লাশ দেখে ঈশ্বর দেবীকে বাঁচানোর জন্য তার হাতের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলছিল আর এমন কিছু প্রুফ রেখে দেয় যেন এটা প্রমাণ হয়ে যায় যে লেজির মৃত্যুর পেছনে ঈশ্বরের হাত রয়েছে। এখন তার এই কাহিনী শোনার পর চালাপতি বলছিল, আসলে আমরা পরের স্টেশনের সিসিটিভি ফুটেজে দেবীকে বাড়িতে আসতে দেখে ফেলেছিলাম, আর তার রেলের টিকিটটাও আমরা তোমার বাড়ির ফ্লোরেই পেয়ে গিয়েছিলাম। তখন ঈশ্বর তাদেরকে বলছিল, স্যার প্লিজ আপনারা এই খুনের দোষ আমার উপর দিন, আমার দেবীকে কিছুই করবেন না। তখন চালাপতি বলছিল, আরে এত ঘাবড়ে যেও না, তোমার কারণেই আমি আমার জীবনের সবচেয়ে বড় দুইটা কেস সমাধান করতে পেরেছি। এক তো হচ্ছে আমরা ডি গ্যাংয়ের সব গুন্ডাকে মেরে ফেলেছি, আর দ্বিতীয় আমরা ড্রাগসের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটরকে ধরে ফেলেছি। আসলে তুমি জানতে না ওই লেজি কে ছিল। লেজি আসলে ওই প্যারাডাইজের বাবার সাথে মিলে ড্রাগসের ব্যবসা করত। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল, এজন্যই ওই লেজি তোমার বাড়িতে লুকিয়ে থাকার জন্য এসেছে। কিন্তু তুমি ভেবেছিলে সে তোমাকে ব্ল্যাকমেল করছিল, আর আমরা যখন তার লাশ তোমার বাড়িতে দেখেছিলাম তখন ভেবেছিলাম তার সাথে তোমারও কোনো লিঙ্ক আছে, এজন্যই তোমাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। যাই হোক, এখন আমরা বাবাকেও ধরে ফেলেছি, তাই তুমি এখন মুক্তি হয়ে গেছো। এটা শুনে ঈশ্বর অনেক খুশি হয়ে যায়। মানে চালাপতি দেবী আর ঈশ্বরকে ছেড়ে দিয়ে লেজির কেসটা সুইসাইড দেখিয়ে বন্ধ করে দেয়। এরপর মুভির শেষ সিনে দেখতে পাই ঈশ্বর আর দেবী এখন দুজন দুজনকে খুব ভালোবাসতো। তখন দেবী ঈশ্বরকে আবারও বলছিল, আমি মনে হয় ভুল করেছিলাম, আসলে আমাদের লেজিকে হোটেলেই থাকতে দেওয়া উচিত ছিল,
তাহলে বেচারি এভাবে অকালে মরতে হতো না। মানসে এখনো ভাবছিল ঈশ্বর এসব বিষয়ে কিছুই জানে না, তাই ঈশ্বরও তার কথাগুলো শুনে শুধু হাসছিল। আর এভাবেই মুভিটাকে শেষ